আপনারা স্বপ্ন দেখেন? আমরা সবাই নানা রকমের স্বপ্ন দেখি। কেউ দেখে আকাশে ওড়ার স্বপ্ন, সাঁতার কাটার স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন, ভয়ের স্বপ্ন। দুটো স্বপ্ন আমার খুব সুন্দর মনে আছে জানেন, দুটো ছবি থেকে। একটা হচ্ছে বার্গম্যানের ওয়াইল্ড স্ট্রবেরিজ। ওই ছবিটাতে নায়ক একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছে আর সে দেখতে পারে একটা ঘোড়ার গাড়ি করে কফিন আসছে। সে যখন কফিনের কাছে যায় সে দেখে যে সেই ডেড বডিটা তার নিজেরই। শিউরে ওঠার মতন, তাই না? আরেকটা ছবি মনে আছে নায়ক সত্যজিৎ রায়। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। সেখানে উত্তম কুমার করেছিল অরিন্দমের রোলটা। অরিন্দম তার পাড়ার থিয়েটার দাদারের ইচ্ছের বিরুদ্ধে সিনেমায় নামে। এখন সে এক সাকসেসফুল নায়ক। তারপরে সে স্বপ্ন দেখে যে সে টাকার চোরাবালিতে ডুবে যাচ্ছে। সে তার পাড়ার দাদা শঙ্কর দাদাকে বলে তাকে বাঁচাতে, কিন্তু শঙ্কর দাদা তাকে বাঁচায় না। আমার মনে হয় যে স্বপ্নে অনেক লুকোনো মানে আছে, তাই না? ফ্রয়েড খুব ইন্টারেস্টিং লিখেছেন এটার উপরে, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। চলুন আজকে স্বপ্নের কথা বলতে বলতে শুরু করি নারী। নমস্কার, নারীর কমলিকা প্রতিদিনের মতো নিয়ে এসেছি এই বিউটি সেগমেন্ট আপনাদের জন্য। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি ট্রেম বিউটি ক্লিনিকের দেবযানী সেনগুপ্ত। আসুন। নমস্কার দেবযানীদি। দেবযানী, আজকে আমাদের দর্শক বন্ধুদের জন্য কি উপহার আছে? আজকে আমি দর্শক বন্ধুদের জন্য দেখাচ্ছি যে আমরা মুখে ফেশিয়াল করি, মুখের দিকে আমরা ভীষণভাবে নজর দিই, কিন্তু পলিউশনে আর নানান রকম সানস্ক্রিন না ব্যবহার করার দরুন যেই ট্যানিংটা আমাদের বডিতে হয়ে যায়, বডির মধ্যে ছাপ ছোপ ছোপ পড়ে যায়, পিঠের মধ্যে পড়ে যায়, সেই জিনিসটা কিভাবে আমরা বডি ম্যাসাজের দ্বারা ওটাকে তুলে ফেলতে পারি। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জেনে গেলেন যে ট্যানিংয়ের জন্য যে ছোপ পড়ে বা পিগমেন্টেশন বা যে কোনো ধরনের কালো দাগ, ব্ল্যাক স্পট, সেটাকে কি করে দূর করতে হবে। আসুন জেনে নিই আমাদের দেবযানীদির কাছে। তো দেবযানীদি, এই ট্রিটমেন্টের জন্য কি কি দরকার? এই ট্রিটমেন্টের জন্য যেটা আমাদের আগের থেকে এই পন্থাটা আমরা ব্যবহার করে থাকি, কাঁচা হলুদ রয়েছে, আর চন্দন আছে, নিম আছে। তো নিম পাতাটাকে আমরা একটু বেটে নিই, এবং নিম সবসময় খুব সামান্য পরিমাণে দরকার হয়। আচ্ছা, নিম পাতাটাকে বেটে কি এই পাউডারটা হয়েছে? হ্যাঁ, এই পাউডারটা হয়েছে। নিমটাকে আমরা শুকিয়েও নিতে পারি বা কাঁচা নিম পাতাটাকেও আমরা বেটে নিতে পারি। বেটে নিলে একটা অন্যরকম হবে, আর শুকোতে গেলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার। সঙ্গে সঙ্গে আমরা এই দুটো করতে, মানে নিম পাতাটা পেয়ে যেতে পারি গাছে, আর বাজারে আজকাল এরকম নিমের গুঁড়ো কিনতে পাওয়া যায়, চন্দনের গুঁড়োর মতো আর চন্দনের গুঁড়োর মতো। আমরা এই তিনটেকে মিশিয়ে নিই, সেটা আমাদের অনেক পুরোনো দিনের পন্থা, এগুলো আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আজকের দিনে এগুলো লোপ পেতে চলেছে। এই পুরোনো এটা নিয়ে এর মধ্যে আমরা কিছু মুড অয়েল মিশাই। মুড অয়েল মানে আমাদের স্কিনে কিন্তু শুধু আমরা ওপরের দিকটা দেখলে হয় না, আমাদের ভেতরের মানসিকতাটা কি আছে, আমরা কোন ফেজ দিয়ে যাচ্ছি। অনেক সময় হয় যে আমরা স্টুডেন্ট, তারা মানে সাংঘাতিক পড়ার চাপে তাদের মুখের মধ্যে যেই একটা টেনশনের ছোপ পড়ে, সেটা আমাদের শরীরেও পড়ে যায়, স্কিনটা ভীষণ, চোখের কোণে কালো ডার্ক সার্কেলস পড়ে, কি খুব তাড়াতাড়ি বলি রেখা দেখা যায় তাদের মুখে, দেখা যায় ব্রণ এসে যায় তাদের মুখে, খুব মানে ডাল লাগে। সেটা স্ট্রেস, টেনশন এগুলোর ক্ষেত্রে হয়, সেটা আমাদের বডিতেও এফেক্ট। আচ্ছা দিদি, মুড বুঝে কি অয়েল ইউজ করব সেটা আমরা কি করে বুঝবো? সেটা আমরা সেই সময়টাতে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করব যে সে কি ফেজ দিয়ে যাচ্ছে। অনেক সময় থাকে যে এগুলো সাধারণত বিয়ের মেয়েরা করে, যে বিয়ের আগে কয়েকদিন আগে তার ফুল বডি টোনিংটা হয় না। আজকাল সবাই মোটা হয়ে যাচ্ছে, সবাই কিন্তু রোগা হওয়ার জন্য নানান রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু স্কিনটা যখন আমরা রোগা হয়ে যাই, স্কিনটা লুজ হয়ে যায়, স্যাগ করে যায়, সেটা টোনিং এর কোনো ব্যবস্থা কেউই করে না, সেটা নিয়ে চিন্তা কেউ করে না। তো এটা দিয়ে যদি রেগুলার ম্যাসাজ করা হয়, আচ্ছা, মানে রেগুলার বলতে সপ্তাহে একদিন, আচ্ছা, তার জন্য একটা অয়েল রয়েছে, সেই অয়েল দিয়ে যদি সে ম্যাসাজটা করে। আচ্ছা, এটাকে নিশ্চয়ই মিক্স করতে হবে আমাদের তেলের সঙ্গে। তিনটেকে নিয়ে এর মধ্যে অয়েলটা দিয়ে মিক্স করে, অয়েল ছাড়া দিয়ে তো ম্যাসাজ করা যাবে না, সেটা মিক্স করেছি আমরা, করে নিয়ে ওটাকে আমরা দিতে পারি। যেরকম আমরা ব্যাসিল ইউজ করি, ল্যাভেন্ডার ইউজ করি, ল্যাভেন্ডার শুনেছি খুব ভালো ঘুম হয়, ল্যাভেন্ডার ভালো ঘুম হয়। এগুলো এখন অ্যারোমাথেরাপির দৌলতে আমরা অনেকেই জেনে গেছি, এগুলো জানতে পেরেছি। খুব ভালো দিদি, তাহলে দর্শক বন্ধুদের দেখানো যাক এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। আসুন, তাহলে আমরা কি করে অ্যাপ্লাই করব এই মিক্সচারটা? এই মিক্সচারটাতে আমরা এখানে আমি তৈরি করেই এনেছি এটা।
এখানে নিম আছে, চন্দন আছে, আর হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা। তার সঙ্গে আমরা অয়েল মেশাবো। আচ্ছা, এই অয়েলটা যে মেশাবো সেখানে আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের মডেল কোনো ফেজ দিয়ে যাচ্ছে কিনা, যে সে তো ওখানে বসে আছে, তার মনের ভেতরে কোনো রকম টেনশন আছে কি নেই। তো আমি মডেলের সাথে কথা বলে জানলাম যে না, ও কুল, ওর কোনো টেনশন নেই, একদম normal state of আছে। mind। তো সেই জায়গায় আমি ওর স্কিন বুঝিয়ে নিয়ে আমি একটা নর্মাল বডি অয়েল যেটা রয়েছে নর্মাল স্কিনের জন্য সেটা দিলাম। এটাতে মিশিয়েছি, এটা আমার মেশানোই রয়েছে। কিন্তু এই আমাদের বডি ম্যাসাজে কিন্তু এই অয়েল, এই গন্ধগুলো ভীষণ মানে এনহ্যান্স করে আমাদের সেই মুডটাকে। অনেকে আমরা একটা মেয়েরা ভীষণভাবে ডিপ্রেশনের একটা ফেজ থাকে, যে আমরা বেশ নারীরা কেন, পুরুষরাও ডিপ্রেশনে থাকে। নট নেসেসারি যে তখন তাকে গায়ে হলুদটাই করতে হবে, সে শুধু সেই অয়েলটা দিয়েও যদি নিজেকে একটুখানি স্টিম নেয় বা ইনহেল করে বা একটা বাথ নেয়, তাহলে সে ওটাকে আপনি বলছেন এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। আচ্ছা, এটাকে আমরা কি করে লাগাবো এবং কি করে ম্যাসাজটা একটু যদি দেখেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা ফুল বডির মধ্যে আমরা লাগিয়ে দেব। এটা কিন্তু পুরো বডির মধ্যে ম্যাসাজটা হবে। আচ্ছা, এবং তারপরে ম্যাসাজটা হওয়ার পরে আমরা এখানে স্টিম দেব। সেই স্টিমটা আমরা একটা গরম জল দিয়েও দিতে পারি, গরম জলে হট টাওয়েল দিয়েও দিতে পারি, বা আমরা স্টিম বাথ, এটা সব থেকে বেশি উপকার পাওয়া যাবে যদি স্টিম বাথ নেওয়া যায়। স্টিম বাথ বাষ্প হলে, বাষ্পটা যদি দেওয়া যায় তার ভেতর থেকে এটা পেনিট্রেট করে দেবে, আর এটা ফুল বডিতে ইকুয়ালি লাগবে। আচ্ছা, এবং স্টিম বাথ কিন্তু ভীষণ স্ট্রেস রিলিফ করে। আমাদের টেনশন, আমরা যে সকাল থেকে ঘুম থেকে উঠে নানান রকম কারণে টেন্সড আপ হয়ে থাকি, আমাদের নার্ভগুলোকে রিল্যাক্স করে এবং তাতে আমাদের টেনশন রিলিফ হয়। দিনে যে কোনো সময় নির্বিশেষে যে কোনো সময় ওটা নেওয়া যেতে পারে। আচ্ছা দিদি, এই যে ম্যাসাজটা আপনি দেখাচ্ছেন, প্রথমে একটা সার্কুলার মোশনে করলেন, তারপরে ওই আপওয়ার্ড স্ট্রোকটা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। আর এইখানে আমরা এই হাতের চেটোর মধ্যে দিয়ে, আমাদের প্রত্যেকটা নার্ভ সিস্টেম কিন্তু এই চেটোর মধ্যে থাকে। আমরা এটাকে বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করে করে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে যদি প্রেশার ক্রিয়েট করি, আমাদের এটা থেকে কিন্তু অনেক রকমের রিল্যাক্সেশন হয়। অনেক সময় কোমরে প্রচণ্ড ব্যথা থাকে, এই সেম থিং আমরা বডি ম্যাসাজ এখানে আমি হাতে দেখাচ্ছি, কিন্তু এটা আমাদের পা থেকে শুরু হবে এবং পায়ের তলায় সব নার্ভ সিস্টেমগুলো আমাদের ওখানে রয়েছে। আমার প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে এমনভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে আমার মানে ওই নার্ভসগুলোর মধ্যে প্রেশার ক্রিয়েট হয় এবং ওইখান থেকে আমি ওই ব্যথা হোক বা যাই হোক ওটাতে রিলিফ পাই। এই জায়গাগুলোতে আমরা প্রেশার ক্রিয়েট করবো। ফুল বডি ম্যাসাজে এরকম ভাবে হবে। এবার এটাকে আমরা আপওয়ার্ড স্ট্রোক দিয়ে নিয়ে যাব। হাত ছাড়া ওর গলায়ও করা যেতে পারে। হ্যাঁ, হাত ছাড়া, গলা, পিঠে, আমরা মুখেও তো জায়গাতেই আমরা ওটা, হ্যাঁ, মুখে এটা সব সময় সম্ভব হয় না, এটা স্কিন টু স্কিন ভ্যারি করে। এই যে আমরা অয়েলটা দিচ্ছি, অনেক সময় তার মুখে হয়তো সেটা স্যুট করলো না, এটা শুধু বডির জন্য, শুধু বডির জন্য। এবার আমি এটা নিয়ে একটু গলায় আসছি, এখানে এটা আপওয়ার্ড স্ট্রোক হবে, এরকম করে নিয়ে এটাকে আপওয়ার্ড স্ট্রোক। মাঝে মধ্যে এরকমভাবে হাত দিয়ে ওটাকে একটা চাপ দিয়ে, একটা অনেক সময় ব্যথা ট্যাথা থাকে এখানে, আমাদের ঠান্ডা লেগে যায়, তাতে আমাদের ভীষণ এই সামনের দিকটাতে একটা ব্যথা হয়, তাতে আমরা রিল্যাক্স ফিল করি। এবং ব্যাকেও আমরা, পিঠেও এই ম্যাসাজটা দেবো, ফুল বডিতে যতটা পারবো আমরা এটাকে, মোট কথা আমাদের ঘন্টাখানেকের এই ম্যাসাজটা থাকে, আমরা সেরমভাবেই ভাগ করে নেব যে 15-20 মিনিট হাতে পায়ে ফুল বডিটা ভাগ করে নিই, কিন্তু মুখে আমরা কিছুতে এই জিনিসটা দেব না। অনেক সময় হলুদটা অনেকে স্কিনে স্যুট করে না, আবার নিমটা অনেকে, কিন্তু নিমের পরিমাণটা সবসময় কিন্তু আমরা কম রাখবো। নিম আবার বেশি হয়ে গেলে কিন্তু পুড়িয়ে দেয় স্কিন। আচ্ছা, এখানে আমরা বাষ্প হিসেবে আমরা গরম জল নিয়ে ওর মধ্যে টাওয়েলকে ডিপ করে, মানে আপনি টাওয়েলটাকে ভিজিয়ে রাখছেন? হ্যাঁ, রাখছি না, তখন সঙ্গে সঙ্গে ভেজা, তখন সঙ্গে সঙ্গে, তারপরে সেটাকে মানে স্টিমটা দিতে হবে, পেপারটা দিতে হবে। প্রথমে এরকম চেপে চেপে ওর মধ্যে আমাদের
ক্লায়েন্টের গায়ে এরম চেপে চেপে কিছুক্ষণ আমরা স্টিমটা দেব। এই জিনিসটা যদি স্টিম বাথে নেওয়া যায় তাহলে খুব বেশি উপকার পায়, কিন্তু অনেক সময় আমরা বাড়িতে এই সুবিধাটা পাই না, সেক্ষেত্রে আমরা এই হট টাওয়েলও ইউজ করতে পারি। সারা শরীরে এটা দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এই মাসাজটা করার পরে স্টিম দিয়ে আমরা যখন পুরো বডিটাকে ক্লিন করে নিলাম, স্নান করতে তো ইচ্ছে করবেই, কারণ তখন আর তেল আর হলুদ নিয়ে থাকতে ইচ্ছে করে না। তেল হলুদের একটা এই ঘন্টা অনেক সহ্য করা হতে যাবে না, 1 ঘন্টার মতো রেখে এটাকে ওয়াশ করে। এটা যদি সপ্তাহে 2টো করে নিতে পারে তাহলে মানে স্কিন মানে অতুলনীয়, মানে গ্লো করতে থাকে। আমাদের ন্যাচারাল একটা গ্লেজ আমাদের স্কিনে থাকে, যেটা আমাদের পরিবেশ এত বেশি দূষিত যে আস্তে আস্তে ওটা লোপ পায়। এবং খাওয়া দাওয়া, আমরা আজকাল খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না সময়ের অভাবে, তো ডায়েটটাও একটা খুব বড় রোল প্লে করে। প্লাস আমরা যে অফিসে কাজ করি ফুললি এয়ার কন্ডিশন থাকাতে বেশিরভাগ অফিসে রুক্ষ হয়ে যায়, সেই জন্য এইগুলো ময়েশ্চারও এটা এনে দিচ্ছে এবং স্কিনটাকে খুব গ্লোয়িং করে। আচ্ছা, তাহলে একটু যদি দর্শক বন্ধুদের স্টেপ বাই স্টেপ একটু বলে দেন চট করে। আমরা এটাকে প্রথমে বডির মধ্যে ওই নিম পাতা বাটা, হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা আর চন্দন গুঁড়ো নিয়ে মিশালাম। এবং যদি মুড অয়েল তো দিতে পারলাম তো খুবই ভালো, যেরকম ব্যাসিল দিই, টি ট্রি দিই, আমরা ল্যাভেন্ডার দিচ্ছি, এই জিনিসগুলো যদি দিতে পারলাম খুবই ভালো। আর তা নাহলে সাধারণ বডি অয়েল যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি, সেগুলো আমরা ইউজ করতে, তার স্কিন বুঝে নিই তার স্কিনে কী ধরনের অয়েল যাবে, সে অয়েল বুঝে নিই, ওটা মিশিয়ে ওটা মাসাজ, সার্কুলার মোশন আর আপওয়ার্ড স্ট্রোকস দিয়ে 1 ঘন্টা মাসাজ। কিন্তু মাসাজ সবসময় পায়ের থেকে শুরু করা উচিত, নিচ থেকে উপরে, পায়ের চেটো থেকে আমরা পুরো ফুললি উপরের দিকে। বাহ, খুব ভালো। আর তারপরে আমরা সেটাকে স্টিম দিয়ে পেনিট্রেট করলাম এবং শেষে 1 ঘন্টা রেখে সে স্নান করে নিই। অনেক অনেক ধন্যবাদ দিদি। নমস্কার। তাহলে কেমন লাগলো আমাদের এই বডি ম্যাসাজ? ভালো না? আপনারা আমাদের অবশ্যই লিখে জানাবেন এই বিউটি সেগমেন্ট কেমন লাগলো। অ্যানাস্থেশিয়া কথাটা আমরা সবাই শুনছি, কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা কি এই নিয়ে কিন্তু আমাদের কোনো ধারণা নেই। কিন্তু কথাটা শুনলেই আমাদের ভয় লাগে, কারণ কথাটার সঙ্গে তো অপারেশনটা রিলেটেড, তাই না? ভয় পাওয়ার কি আছে না আছে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব নারীর এই স্বাস্থ্য বিভাগে। চলুন আলাপ করিয়ে দিই। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট অ্যানাস্থেশিওলজিস্ট ডক্টর দেবব্রত ভট্টাচার্যকে। নমস্কার ডক্টর ভট্টাচার্য। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, অ্যানাস্থেশিয়া টার্মটা তো আমি যেটা বললাম আগে আমরা সবাই জানি, মানে কথাটা শুনেছি, কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা কি যদি একটু এক্সপ্লেন করেন। অ্যানাস্থেশিয়ার ব্যাপারটা হচ্ছে প্রধানত আমরা জানি অজ্ঞান করা, অর্থাৎ অপারেশনের সময় রুগীর যদি ব্যথা লাগে, রুগী যদি জানতে পারে, তাহলে অপারেশনটা করাটা সহজ হয় না, রুগীর পক্ষেও হয় না, সার্জনের পক্ষেও হয় না। যখন অ্যানাস্থেশিয়ার চল ছিল না তখন অপারেশন হতো, তখন সার্জনকে 4 জন বলিষ্ঠ লোক আমদানি করতে হতো, তারা এসে রুগীকে চেপে ধরে রাখতো এবং সার্জন ছুরি চালাতেন। সে একটা দিন ছিল, সেদিন এখন আর নেই। এখন রুগী অনেক আরামে অপারেশন হয় এবং তার জন্য প্রধান দরকার অ্যানাস্থেশিয়ার। এই অ্যানাস্থেশিয়াটার প্রধান ব্যাপার হচ্ছে যে রুগীর যাতে কোনো ব্যথা না লাগে সেরকম একটা ব্যবস্থা করা, ব্যথা হরণ করার, এবং রুগী যাতে ঘুমিয়ে থাকে, কারণ অনেক রুগী অপারেশন চলাকালীন অপারেশনটা দেখতে তো চাইবে না, সুতরাং রুগী যাতে ঘুমিয়ে থাকে এবং তার ব্যথা না লাগে, এই দুটো প্রধান উদ্দেশ্য নিয়েই অ্যানাস্থেশিয়ার কাজ। অজ্ঞান করাটা। আচ্ছা। এবং সেটা অপারেশনের সময় ব্যবহার করা হয় এবং বিভিন্ন অপারেশনের সময় ব্যবহার করা হয়। অ্যানাস্থেশিয়ার বিভিন্ন দিক আছে, বিভিন্ন ধরন আছে, সেটা অপারেশন অনুযায়ী অ্যানাস্থেটিস্ট যিনি থাকবেন তিনি বিচার করেন এবং ঠিক করেন। ও অপারেশনের মানে একটু যদি এটা বলেন, মানে কি ভ্যারি করে কি অপারেশন টু অপারেশন ব্যাপার? অপারেশন তো দেখুন 15 মিনিটের অপারেশন হতে পারে, আবার কিছুদিন আগে কাগজে দেখেছেন একে যমজ শিশুরকে আলাদা করা হলো 26 ঘন্টা ধরে অপারেশন। সুতরাং অপারেশন যেরকম হবে, হার্টের অপারেশন হতে পারে, ব্রেনের অপারেশন হতে পারে, শরীরের অন্যান্য জায়গায় অপারেশন হতে পারে, অপারেশন যেরকম হবে সেই অপারেশনের ধরন অনুযায়ী অ্যানাস্থেশিয়া ঠিক করা হয়। অ্যানাস্থেশিওলজিস্ট যিনি থাকেন তিনি সেটা ঠিক করেন এবং সেইভাবে অ্যানাস্থেশিয়া দেন। আচ্ছা, ধরুন অপারেশনের টাইম ডিউরেশনটা হচ্ছে 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা আপনাকে পেশেন্টকে ঘুম পাড়িয়ে মানে অজ্ঞান করে রাখতে হচ্ছে, তো আপনাদের তো কোনো ডোজেজ আছে ডেফিনেটলি, তো এটা কি অপারেশন টু অপারেশন ভ্যারি করে নিশ্চয়ই? অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য প্রধানত বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করা হয়,
সেই ওষুধের মধ্যে কিছু থাকে ঘুমের ওষুধ, কিছু থাকে ব্যথা হরণ করার ওষুধ, এবং কিছু থাকে শরীরে মাংসপেশিকে নরম করে দেওয়ার ওষুধ। এবং দীর্ঘ সময় ধরে যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, সেই অ্যানাস্থেসিয়ায় রুগী নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। মানে তাকে যে ওষুধ দিয়ে মাংসপেশি নরম করে দেওয়া হয়, ফলে তার শ্বাস নেবার মাংসপেশিও তো কাজ করছে না। ফলে তাকে তখন হয় যন্ত্রের সাহায্যে বা অন্যান্য ব্যবস্থার সাহায্যে তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়। দীর্ঘ সময় ধরে যে অ্যানাস্থেসিয়া চলে, তার এইসব আনুষঙ্গিক ব্যবস্থাগুলো করতে হয়। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, এই যে জেনারেল অ্যানাস্থেসিয়া, এটা কখন করা যায় না, কোন ক্ষেত্রে করা যায় না? দেখুন, খুব চুলচেরা বিচার করতে গেলে জেনারেল অ্যানাস্থেসিয়া করা যায় না, এর স্কোপ অনেক কমে আসছে। এখন জেনারেল অ্যানাস্থেসিয়া সব জায়গাতেই করা যায়, তবুও কিছু কিছু বিষয়ে, যেমন লাংসের কোনো প্রবলেম থাকলে, অসুবিধা থাকলে, হার্টেরও কিছু কিছু অসুবিধা থাকলে আমরা জেনারেল অ্যানাস্থেসিয়াটাকে যদি এড়ানো সম্ভব হয় তাহলে আমরা এড়াতে চাই, কারণ তাহলে এই সমস্ত অর্গানের উপরে, এই সমস্ত যন্ত্রের উপরে চাপটা কম পড়ে। তখন তাদের হয় লোকাল অ্যানাস্থেসিয়া বা আমরা বলি রিজিওনাল অ্যানাস্থেসিয়া, হয়তো শুনেছেন স্পাইনাল, এপিডুরাল, এই সমস্ত অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়, যেটাকে জেনারেল অ্যানাস্থেসিয়ার বিকল্প বলা যেতে পারে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে যে অপারেশনের সময় কার্ডিওলজিস্টকেও থাকতে হয়, এটা কেন হয়? ব্যাপারটা হচ্ছে যে অনেক রুগী আমরা পাচ্ছি, এখন যেহেতু বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, অ্যানাস্থেসিয়ারও অনেক উন্নতি হয়েছে। এখন সেই জন্য আগে বললাম যে অ্যানাস্থেসিয়া দেওয়া যায় না, এরকম ঘটনা খুব কম ঘটে, কিন্তু অনেক রুগী আমরা পাই যাদের হার্টের কোনো প্রবলেম আছে, নানা ধরনের হার্টের প্রবলেম থাকতে পারে। সেখানে অ্যানাস্থেসিয়ার একটা ব্যাপার হচ্ছে, আমরা যেটাকে বলি নর্মাল ফিজিওলজি, অর্থাৎ শরীর যেভাবে চলছে সেটাকে কিন্তু আমরা সম্পূর্ণ উল্টে দিই। শরীরের সমস্ত কাজকর্মই একটু উল্টো দিকে চলে অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে, ফলে হার্টের উপর তার একটা চাপ পড়ে, এবং যার হার্টের সমস্যা আছে তার উপর সেই চাপটা আরও বেশি করে পড়বে। সুতরাং একজন কার্ডিওলজিস্টকে অপারেশনের সময় থাকবার যৌক্তিকতাটা হচ্ছে যে তিনি হার্টের দিকটা আরও ভালোভাবে দেখতে পারবেন, কারণ অ্যানাস্থেসিস্টকে আরও অনেক ব্যাপার নিয়ে ব্যস্ত থাকতে হয়। ওই হার্টের দিকটা তিনি ভালোভাবে দেখবেন। এবং কার্ডিয়াক মনিটরিং কথাটা হয়তো শুনেছেন, এখন কার্ডিয়াক মনিটরিং ছাড়া কোনো বড় অপারেশনই হয় না। কার্ডিয়াক মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে যে হার্টের কন্ডিশনটা প্রতি মুহূর্তে দেখা। আচ্ছা, আপনি যে একটু আগে বললেন যে অ্যানাস্থেসিসে অনেক ব্যাপারেই ব্যস্ত থাকতে হয়, কি কি ব্যাপারে ব্যস্ত থাকতে হয় অপারেশনের টাইমে, যদি একটু এক্সপ্লেন করেন। একটা কথা হচ্ছে, বড় অপারেশনে একটু আগে বলেছি যে তাদের মাংসপেশি যখন নরম করে দেওয়া হয় তখন সে নিজে নিঃশ্বাস নিতে পারে না। ওকে। তখন এই সমস্ত সময়টায় তার নিঃশ্বাস নেওয়ানোর দায়িত্বটা কিন্তু অ্যানাস্থেটিস্টের। আচ্ছা। সেটা সে নিজে নিজে নিতে পারে তার যন্ত্রের সাহায্যে, আরও নানা রকম যন্ত্র আছে, ভেন্টিলেটর বলে, তাদের সাহায্যে সেটা করতে হয়, কিন্তু সেটাকে তো সম্পূর্ণভাবে একটা নিয়ন্ত্রণে রাখতে হয়, সেটা অ্যানাস্থেটিস্টের কাজ। আচ্ছা। এছাড়া পেশেন্টের যা যা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন কোনো ভালোভাবে দেখা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াটা অ্যানাস্থেটিস্টের কাজ। আচ্ছা। পেশেন্টের কখন ব্যথার ওষুধের দরকার হবে, কখন তাকে ওই যে মাংসপেশি নরম করার জন্য তাকে মাসল রিল্যাক্সেশন বলে তার দরকার আরও হবে, ঘুম পাড়ানোর ওষুধ আবার কখন দিতে হবে, সমস্ত জিনিসগুলি নজর রাখতে হয়। আচ্ছা, এই অ্যানাস্থেসিয়া থেকে কোনো বিপদের আশঙ্কা হতে পারে? হ্যাঁ, বিপদের আশঙ্কা তো নিশ্চয়ই রয়েছে, কারণ একটু আগে আপনাকে বললাম যে অ্যানাস্থেসিয়া আমাদের প্রধান ব্যাপারটা হচ্ছে যে নর্মাল বডি ফিজিওলজি আমরা যেটা বলি, যে নিয়মে শরীরের সমস্ত কাজকর্ম প্রক্রিয়া চলছে সেগুলোকে আমরা একটু উল্টে দিই। সুতরাং তার ফলে তো একটা বিপদের সম্ভাবনা থাকছেই, কিন্তু সেই বিপদটা যাতে না হয় দেখার দায়িত্ব অবশ্যই অ্যানাস্থেসিওলজিস্টের, কিন্তু বিপদের সম্ভাবনা একটা থাকছেই, এটা অস্বীকার করা যায় না। আচ্ছা, অপারেশনের পর যখন জ্ঞান ফিরে এলো পেশেন্টের, তারপরও কি আপনাদের কোনো ফাংশন বা কোনো দায়িত্ব থাকে? হ্যাঁ, নিশ্চয়ই দায়িত্ব থাকে, কারণ অপারেশনের পর জ্ঞান ফিরে আসার পরও পেশেন্টকে সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও সময় লাগে, সেই সময়টা অবশ্যই আমাদের দায়িত্ব। এখন পেশেন্টকে অপারেশনের সময় তাকে ইন্টারভেনাস ফ্লুইড দেওয়া হয়, অনেক সময় পেশেন্ট 2 দিন 3 দিন তাকে খেতে দেওয়া হয় না, তাতে অ্যানাস্থেসিসের একটা বড় দায়িত্ব থাকে, তার একটা বড় রোল আছে। আচ্ছা, পেশেন্টের ওপর অ্যানাস্থেসিয়ার কি কোনো এফেক্ট আসে, মানে জ্ঞান ফেরার পর? পেশেন্টের উপর আপনার এফেক্ট সত্যি কথা বলতে গেলে কিছু থাকা উচিত নয়। যে সমস্ত ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলোর অ্যাকশান আবার ফিরিয়ে নেওয়ার জন্য ওষুধ দেওয়া হয়, ফলে যে ওষুধ দিয়ে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল সেই ওষুধের অ্যাকশান আর পরে থাকার কথা নয়। একটু নশিয়ার ব্যাপারটা, সেটাও এখন আরও অনেক আধুনিক ওষুধ বেরিয়ে গেছে, সেটাও আমরা অনেকটা ম্যানেজ করে নিয়েছি। যেটা হয়, পেশেন্টের ব্যথা হয়,
অপারেশনের জন্য তো একটা ব্যথা তো হবেই, সে ব্যথার জন্য ওষুধ দেওয়াটা সেটাও অ্যানাস্থেসিস্টের একটা দায়িত্ব। তার ডিরেকশন অনুযায়ী ব্যথার ওষুধ দেওয়া হয়, কি পরিমাণ দেওয়া হবে, কি ওষুধ দেওয়া হবে। সুতরাং অ্যানাস্থেসিস্টের দায়িত্ব তো অপারেশনের পরও থাকছে। থ্যাংক ইউ ডক্টর ভট্টাচার্য, আমাদের এই আসরে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ভট্টাচার্যের সঙ্গে অ্যানাস্থেশিয়া নিয়ে যে আলোচনাটা আমি করলাম, আশা করি তাতে আপনাদের ভয় অনেকটাই কেটে গেছে। এখন সায়েন্স, মেডিকেল সায়েন্স অনেক উন্নত, তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, অপারেশনটা এখন কোনো ব্যাপারই নয়। আজ তাহলে চলি, আমাদের আলোচনা আমি এখানেই শেষ করছি, আমার হাতে আর সময় নেই। আরেকটা কথা যাওয়ার আগে আবার বলি, চিঠি লিখতে আমায় ভুলবেন না। আমার নাম হলো দেবযানী, মনে থাকবে তো? নমস্কার। এই রেড চুড়িগুলোর দাম কত আছে? 60 টাকা আছে। আচ্ছা, আর তার 2 সেট আছে, মানে 120 টাকা। আর আচ্ছা, এটা পুরো সেটটার দাম 120 টাকা। আমি এখন আছি মিনা বাজারে। না না না, দিল্লির মিনা বাজার না, খোদ কলকাতা শহরের বুকে একটা মিনা বাজার আছে। কোথায় জানেন? স্বভূমিতে, খুব কাছাকাছি। তাই আজকে আমি চলে এসেছি একদম আড্ডার মেজাজে, মার্কেটিংয়ের মেজাজে আর গয়নার মেজাজে। আমার সঙ্গে ঘুরতে থাকুন, আপনারাও হয়তো আপনাদের মন পছন্দ জিনিস পেয়ে যাবেন। কি তাহলে আমরা কোথা থেকে শুরু করি? আমরা চুড়িতে আছি, তাহলে চুড়ি থেকেই শুরু করা যাক। যেমন এই দেখুন, এগুলো হচ্ছে কাঁচের চুড়ি, মোটা মোটা পালার মতন, দেখেছেন? আচ্ছা, এগুলোর দাম কত আছে দাদা? 10 টাকা জোড়া। 10 টাকা জোড়া আছে। আচ্ছা, এগুলো কি কাঁচের চুড়ি? এগুলো কি কলকাতা শহরে তৈরি হয় নাকি বাইরে থেকে কোথা থেকে আনেন? কলকাতায় তৈরি। কলকাতাতেই হয়? এত সুন্দর চুড়ি, বাহ। এবার একটু জাকিয়ে বসে ঘর সাজানোর জিনিসপত্র কেনা যাবে। কি আপনারা কি বলেন? দাদা, আপনি আমাকে বলুন, ঘর সাজানোর জন্য আপনাদের কি কি জিনিস আছে? আমাদের নানা রকম আপনার টেরাকোটা পুতুল আছে, গণেশ লক্ষ্মী আছে, নানা রকম আপনার মালা আছে। আমাকে একটু বুদ্ধ মূর্তিটা একটু দেখান না। বাহ, অসাধারণ। বাড়িতে ড্রয়িং রুমে এরকম একটা বুদ্ধ মূর্তি রাখলে খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা দাদা, এটা দাম কত আছে? 75 আছে, এটা রেখে দিন। এবার এই সামনের জিসাস ক্রাইস্টটা একটু দেখাবেন, দেয়ালে টাঙানোর জন্য না এটা দাদা? হ্যাঁ। এটার দাম কত আছে? এটা আপনার 35। ছোট বাচ্চাদের প্রেজেন্ট করার জন্য এত সুইট। দেখুন, বর বউ কাপল, কি ভারী মজা না? এই দুটো দাম কত আছে দাদা? 150 সেট আছে। এরকম হাজারো হাজারো মজার জিনিস এই মিনা বাজারে পাওয়া যায়, আর কখন যে সময়টা কেটে যাবে নিজেও বুঝতে পারবেন না। যেমন আমি পারছি না কখন সারাটা দিন কেটে গেল, কিন্তু কি করব বলুন, এখানেই শেষ করতে হবে, কারণ হাতে যাওয়ার সময় নেই। সুতরাং আজকের মতন বিদায়, ভালো থাকবেন, আর খুব শিগগিরই দেখা হবে। নমস্কার। আমি মনামি এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আচ্ছা, বাড়িতে বসে বসে কি বোর হচ্ছেন? মানে ইচ্ছে করছে বাইরে কোথাও গিয়ে খেতে, কিন্তু এত শীতের মধ্যে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করছে না। ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই, আমরা তো আছি নারীর রান্নাঘরে। আমরা সেই জন্যই তো আপনাদের নতুন নতুন রেসিপি দিই। আর সেই জন্য আজকে আমার সঙ্গে আছেন মির্চ মশালার ইন্ডিয়ান শেফ মিস্টার সাগর। আচ্ছা, আপনি আমাদের আজকে কি নতুন রেসিপি দিচ্ছেন? আজকে আমি আপনাদের 2 পোর্শন একটা মটন বিরিয়ানি, মটন দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। মটন দম বিরিয়ানি, আচ্ছা, এটাতে কি কি লাগছে? প্রথমত বাসমতি রাইস 300 গ্রাম 2 পোর্শনের জন্য, কাঁচা মটন 200 গ্রাম, আর তারপরে গরম মশলা আখা, দারচিনি, ইলাইচি, লং, গোলমরিচ, তেজপাতা, और पाउडर, गरम मसाला पाउडर, जीरा पाउडर, धनिया पाउडर, मिर्ची गुड़ो पाउडर, और पेस्टर जन्नो माने ओटाके ग्रेवी बानानोर जन्नो आमार टमेटो पेस्ट और कांदा पेस्ट एगुलो लागबे। और गार्निशेर जन्नो फ्राई अनियन, धनिया पत्ता, काजू टुकरो, और केसर,
গোলাপ জলের যে মিশ্রণটা উপরে দেব আর ঘি। আচ্ছা মাংস কতটা আছে? মাংস 200 গ্রাম। 200 গ্রাম আছে। 200 গ্রামের জন্য ঘি কতটা লাগবে? এর জন্য আমি 1 চামচ, 1 চামচ বড় টেবিল স্পুনে 1 চামচ ঘি ঢালছি। বড় চামচে 1 চামচ। এবারে ঘিটা একটু হালকা গরম হলে হ্যাঁ তারপরে আমি ঢালবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা কটা আছে? একটা পেঁয়াজ কাটা নাকি? না, এতে দুটো ছোট পেঁয়াজ আছে। দুটো ছোট পেঁয়াজ কুচি করে কাটা আছে। আর ক্যাপসিকাম আধা কাপ শিমলা মির্চি। আচ্ছা। আর এবার ঢালছি আমি অল্প মৌরি। অল্প মৌরি। এই মৌরিটাতে খুব ভালো ফ্লেভারটা হয় না? ফ্লেভারটার জন্য মৌরিটাকে ঢালা হচ্ছে। ফ্লেভার আছে। এটাকে আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এটা ব্রাউন কালারের না। আচ্ছা, মানে এই পেঁয়াজগুলো অল্প অল্প ব্রাউন হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে। আচ্ছা মিস্টার সাগর, আপনি মির্চ মশলায় কতদিন ছিলেন? মির্চ মশলায় ছিলাম বলতে আমি এখনো আছি। ওটা ওপেনিং থেকে 2000 সাল থেকে আমি এখনো কাজ করছি। 2000 সাল থেকে আপনি করছেন। এটা ব্রাউন হলে তারপরে আমি আদা রসুনের পেস্ট ঢালবো। আচ্ছা, ও আদা রসুন একসাথে পেস্ট করা আছে? একসঙ্গে পেস্ট। আচ্ছা, এটা এবার হয়ে এসেছে। এবার আমি এটা 1 চামচ? 1 চামচ বাস। 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষে নেব। এটা বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা ঢালছি। টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা কতটা আছে? এটা দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে। আচ্ছা। আচ্ছা, এর সঙ্গে আমি এই কান্দা পেস্টটাকে, পেঁয়াজের পেস্টটাকে ঢালছি। এটা কতটা আছে? পেঁয়াজ এটা 3টে আছে। 3টে ছোট সাইজের পেঁয়াজ আছে। এটা একটুখানি কষার পরে তারপরে আমি কাশ্মীরি মির্চি যে পেস্ট আছে, শুকনো লঙ্কা, এটাকে ঢালবো। আচ্ছা, এইটা খুব সহজে তো মার্কেটে পাওয়া যাবে না? হ্যাঁ, এগুলো সবই সব পাওয়া যাবে, সব মার্কেটে পাওয়া যায়। এটা কতটা লাগছে? এটা আমি 1 চামচ, মানে 1.25 চামচ ঢালছি, পুরো ফুল না। আচ্ছা, হাফ চামচ মতন মির্চি পেস্ট, শুকনো লঙ্কা মির্চি পেস্ট। এটা কি মোটামুটি ঝাল মানে টেস্টের উপর হবে তো? যে ঝাল বেশি খাবে একটু বেশি দেবে, কম খেলে একটু কম। বিরিয়ানিতে যারা যেরকম খাবে ঝাল ওরকম হিসাবে কম বেশি ঢালা। কম বেশি ঢালা। আচ্ছা, এবার আমি এটা কি? এটা জিরা পাউডার। জিরা পাউডার আধা চামচ জিরা পাউডার ঢালছি। এটা ধনে পাউডার, এটা আধা চামচ। আর এটা কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডার, হ্যাঁ, 8 চামচ মতো। সব লাস্টে আমি গরম মশলা পাউডার ঢালছি। গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, 8 চামচ। আধা চামচ। এবার এটাকে একটুখানি নাড়িয়ে তারপর আমি জল ঢালবো। কতটা জল লাগছে? হাফ কাপ? হাফ কাপের একটু বেশি। আর হাফ কাপের মশলাটাকে গ্রেভিটা হওয়ার জন্য। এবার আমি একটু দই ঢালছি। এটা টক দই তো? হ্যাঁ, টক দই। দু চামচ মতো? 2 চামচ মতো টক দই দিলে হয়ে যাবে। আচ্ছা, টক দই যেটা বাজারে কিনতে পাওয়া যায় আর যেটা বাড়িতেও তৈরি করা যায়, এই দুটোর মধ্যে মানে বাড়িতে তৈরি করা টক দইটা বেশি ভালো হয় না বাজারে কেনাটা বেশি ভালো হয়? আমার মনে হয় দুটো দই ঠিক আছে। দুটো ঠিক আছে, তো বাড়িতে পেতেও এটা করা যায়, কোনো প্রবলেম। বাড়িতে করলে বা বাজারে করলে একই ব্যাপার। দইটা টক হওয়ার দরকার বিরিয়ানির জন্য। দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে না? সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা মনে হয় এমনিতে অনেক মশলা দেওয়াই হয়েছে, তাছাড়া শুরুতে ঘি আছে, তারপর মৌরিটা যেটা দেওয়া হয়েছিল।
আচ্ছা আমি রোজ ওয়াটার গোলাপ জলের ভিতরে কেশর মিলাচ্ছি। গোলাপ জলের ভেতর কেশর। আচ্ছা এটাকে একটু ভালো করে ভিজিয়ে রাখলে এটা কালারটা আসে, হলুদ হয়ে যাবে। এতে আমি অল্প করে 1 চামচ মতো এখন ঢালছি, আর পরে রাইসের উপরে ঢালবো। গোলাপ জলের জন্য বোধহয় একটু মানে ফ্লেভারটা ভালো হয়, আর কেশরের জন্য ফ্লেভার আসে ঠিকই, কিন্তু কালারটা আর একটু কালারটা ভালো দেখানোর জন্য এটাকে ঢালতে হয়। আচ্ছা আমার মশলাটা কষে হয়ে আসছে আর কি, এবারে আমি মটনটাকে ঢালবো। আচ্ছা এটা কি আগে থেকে কিছু মাখিয়ে রাখা টাকা ছিল? মটনটাকে, কাঁচা মটনটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে দই আর আদা রসুনের পেস্টটা লাগিয়ে কমসে কম 20-25 মিনিট রেখে দিলে, ম্যারিনেট করে রাখলে আচ্ছা ওর ভিতরে মশলাগুলো টানলে টেস্টটা ভালো হয়। আদা রসুন আর টক দই মিশিয়ে 20 মিনিট মতন আগে রেখে দিতে হবে। আচ্ছা এবার আমি মটনটাকে ঢালছি। মশলাটা শুকিয়ে গেছে, যার জন্য আমি আরেকটু জল ইউজ করছি, মানে আরেকটু গ্রেভিটা হওয়ার জন্য। এটা খেয়াল রাখতে হবে যেন একদম ড্রাই না হয়ে যায়, আবার পাতলা না হয়ে যায়। আচ্ছা আচ্ছা এই গ্রেভিটা থাকবে একটু ঘন ঘন ব্যাপারটা হবে, ঠিক স্টাইলের। এটা কি শীতকালের জন্য বেশি ভালো? মানে এটা কোন সময় খেলে বেশি ভালো লাগে? বিরিয়ানি এমনি সব সময় বেশি ভালো লাগে, কিন্তু মানে শীতকালে গরম গরম খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক শীতকালে একটু ভালো লাগে সব জিনিস ঠান্ডার মধ্যে গরম খেতে, তবে এটা অল সিজনেই ঠিক আছে বিরিয়ানিটা, মানে পাবলিকের চয়েসের উপরে। আচ্ছা আমার গ্রেভিটা হয়ে আসছে মটনটা, এবার আমি একটু কুচনো ধনে পাতা ঢাললাম, ঢেলে এবার এটাকে আমি নামিয়ে দেব। আচ্ছা এটাকে নামাতে হবে, এই পাশের তুলে এই পাশের হবে নাকি? ঢাকা দিতে হবে কি? ঢাকা দিয়ে রাখবো? না এটাকে এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। আচ্ছা এবারে আমি যে হাঁড়িতে মানে দম লাগাবো, যে হাঁড়িতে মানে মটন, এটা দম বিরিয়ানি তো ওই জন্য এটাকে দম লাগানোর দরকার আছে, ওই জন্য আমি একটা, এটা কিসের পাত্র? এটা তামা কি? তামার পাত্র বা তামার হাঁড়ি। আচ্ছা আচ্ছা, এটা মানে যতটা রাইস থাকবে সেই অনুযায়ী সাইজটা হবে আর সেই অনুসারে সাইজের হাঁড়িটা নিলে ভালো হয়। পাত্রের ভিতরের দিকটাতে আমি ঘি লাগিয়ে দেব অল্প একটু, মানে ঘিটা ওর আচ্ছা আচ্ছা। এবারে বাসমতি, যে আমার পাকানো বাসমতি রাইসটা আছে, ওই রাইসটাকে আধাটা আমি নিচে ঢালবো, অর্ধেকটা হাঁড়ি মতন আগে ঢেলে নিতে হবে রাইসটা। এবারে আমি মটনের যে মিশ্রণটাকে বানিয়েছি বা মটনটাকে বানিয়েছি ঠিক গ্রেভিতে, ওইটা এর ভিতরে ঢালবো। আচ্ছা আচ্ছা মটনটাকে আমি ঢেলেছি এর ভিতরে, এবারে আমি যে গোলাপ জল আর কেশরের মিশ্রণ করে, হ্যাঁ আগে এখানে দেওয়া হয়েছিল আচ্ছা অল্প মতন, এবার কি সেটা এখানে সুগন্ধের জন্য ঢেলেছি, আর বাকিটা রাইস। এইটা কি রাইস? এটা মেশানো গোলাপ জল আর কেশর দিয়ে রাইসটাকে হলুদ রংটা ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা ওটাকে উপরে ঢালবো যাতে মানে সুন্দর দেখানোর জন্য। আচ্ছা এটা ম্যারিনেট কতক্ষণ আগে করে রাখতে হবে? এটা সঙ্গে সঙ্গে করলেও মানে হয়, রান্না করার ঠিক আগে করে রাখলেই হয়ে করে যাবে, থেকে কালারটা আসার জন্য আগে থেকে রেডি করে থেকে, ঠিক আছে। আমি কেশর আর গোলাপ জল মাখানো রাইসটাকে, মাটনটা মাঝখানে দেওয়া হলো যাতে মানে পুরোটার মধ্যে থাকে, এটাকে লেয়ার বিরিয়ানি বলা হয় তো, দম বিরিয়ানি, নিচে রাইস, তারপরে মাটন হোক চিকেন হোক যা হোক ঢালবে, তারপর থেকে আবার রাইস। এবার উপর থেকে আমি পুদিনা পাতা, কাজু টুকরো
5-6 পিস কাজু টুকরো, এই গোলাপ জল, গোলাপ আর কেশরের এই যে জলটা উপরে আমি অল্প পরিমাণে দেব, আধা চামচ। আর ফ্রাই করা পেঁয়াজ, ফ্রাই করা পেঁয়াজ, আচ্ছা এটা আগে থেকে করে রাখতে হবে। আচ্ছা ফ্রাই পেঁয়াজটা বিরিয়ানিতে অবশ্যই দরকার। ওটা ঢালবো। এইবারে উপর থেকে আর একটু ঘি, ঘি আর একটু উপর থেকে আধা চামচ ছড়িয়ে দেবে। এবার এটাকে দম লাগানোর জন্য ও যে ঢাকনাটা থাকে ওতে আটার মিশ্রণ বানিয়ে ওটাকে ভালো করে লাগিয়ে চারিদিক থেকে এটাকে আচ্ছা এরকম ভাবে প্যাক করে যাতে আটকে থাকে। হ্যাঁ, যাতে ওর ভিতরে যে বাষ্পটা হবে বেরোতে এখন না আমি পারে। স্যালোমিটারে ঢালবো, ওটা যাতে বার না হয়ে বার আসে। না হতে পারে। তার মানে এর তলায় হাঁড়িটা নিয়ে হাঁড়িটা আগে ঘি দেওয়া হলো, ঘিটা মাখিয়ে নেওয়া হলো, তারপর প্লেন রাইস দেওয়া হলো, তারপর আমাদের মাটনটা দেওয়া হলো, তারপর যে রাইসটা দেওয়া হলো সেটা তো বোধহয় কেশর আর গোলাপ জল কেশর আর মেশানো গোলাপ rice। জল মেশানো ছিল সেইটা। তার উপরে কিছু কি দেওয়া হলো? কাজু দেওয়া হয়েছে, তারপরে কাজু টুকরো কয়েকটা, পুদিনা পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ পেঁয়াজ ফ্রাই করা জুলিয়ান ভাজা করে কেটে ভাজা পেঁয়াজ, আর একটু ঘি দেওয়া একটু হয়েছে, ঘি দেওয়া আর হয়েছে। বোধহয় ওই গোলাপ কেশর, জল আর হ্যাঁ। একটু দেওয়া হয়েছে, গোলাপ জল দেওয়া আছে। দিয়ে ওই ঢাকনাটা দিয়ে আটকে দিতে হবে। এবার এটাকে আমি স্যালোমিটারে বা ওভেনে ঢালবো। ওভেনে দিয়ে দেওয়া যেতে পারে। কত টেম্পারেচার দিলে ঠিক হবে? 250 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা ওভেনে দেওয়ার পর কতক্ষণ সময় লাগবে? এটা এখন ছোট 2 পোরশনের তো এর জন্য 10 থেকে 15 মিনিট ঠিক আছে। আর যখন আমরা অনেক একসঙ্গে 10-12 কিলো বানাই, ওর মিনিমাম টাইম হচ্ছে আমাদের 20 মিনিট। আচ্ছা আচ্ছা, ওভেন না থাকলে এমনি গ্যাসে বা এমনি উনুনে রান্না গ্যাস হচ্ছে? যদি থাকে এরকম গ্যাস, এর উপরে একটা ছোট তাওয়া লাগিয়ে তাওয়ার উপরে এটাকে বসিয়ে আর উপর থেকে একটু যদি কাঠের কয়লা টয়লা থাকে মানে বিরিয়ানি হাঁড়ির উপরে দিয়ে দিলে, তারপরে বিরিয়ানি হাঁড়িটা 10 থেকে 15 মিনিট, যদি অল্প হয় 1-2 পোরশন 3 পোরশন, 10-15 মিনিট হলে যথেষ্ট। আর বেশি হলে তখন মিনিমাম 20 মিনিট ওটাকে গ্যাসের উপরে দমে রাখতে হবে, ধিমি গ্যাসে। আচ্ছা ফাস্ট না, ফাস্ট হলে নিচে থেকে জ্বলে যেতে, আচ্ছা, নিচেরটা জ্বলে জ্বলে যাওয়ার যেতে ভয় পারে। থাকে। আচ্ছা, ওই প্রসেসটা তো একই রকম থাকবে, মানে আটাটা যেরকম লাগানো হয়েছে ওরকম গ্যাসে লাগাতে হলেও হবে। ওরমই হবে। হ্যাঁ, ঠিক same। আছে, এবার কি আচ্ছা, এটাকে এবার আমি খুলবো। এটা আটাটাও খানিকটা পুড়ে পুড়ে গেছে আটাটা আর কি, মানে পুড়ে যাবে, লেগেছে। শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে। বিরিয়ানিটাকে আমি পুরো পাল্টি করে দিচ্ছি। আচ্ছা। এমনি বার করলে মানে যে লেয়ারটা ওটা সব ভেঙে যাবে, তো ভালো দেখাবে না, ওই জন্য। এবার অনেক সময় দেখা যায় এরকম উল্টে দেওয়ার পর এই যে শেপটা, মানে হাড়ির যে শেপটা, সেইটা অনেক সময় এসে যায়, সেটা অনেক দেখতে ভালো লাগে না? হ্যাঁ, ওটা আরো ভালো লাগে, কারণ এটা হাঁড়িটা একটু ভিতরে গোপালো, মুখটা ছোট তো ওই জন্য ওই স্টাইলে বার হবে না। হ্যাঁ হ্যাঁ, মুখটা যদি প্লেন থাকতো খাড়ায়, মানে তাহলে বাটি ধরনের কিছু হলে তাহলে ওরকম ভাবে শেপটা বার আসতো। করা যেত। এবার কি করবে? আচ্ছা, এবার এটাকে আমি মানে গার্নিশ করব। আচ্ছা, এর উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে হবে। এটাকে বোধহয় একটু ভেঙে দিলে ভালো লাগে। হ্যাঁ, এটাকে একটু আমি মানে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানিটাকে। মাটনটা ভেতরে দেওয়া ছিল বলে এটা কিন্তু পুরো যে তলার রাইসগুলো ছিল সেগুলোর সাথে পুরোটা মিশে গেছে। এরপর এটা আমার এখন রেডি হয়ে গেছে। এর উপরে আমি আবার একটু ফ্রাই কান্দা, আচ্ছা, মানে ফ্রাই পেঁয়াজ, হ্যাঁ, ধনিয়া পাতা, কয়েকটি কাজুর টুকরো। ঘি দেওয়া যেতে পারে কি? না, এখন আর ঘি এর দেওয়ার উপরে আর ঘি দরকার দেওয়ার নেই। দরকার নেই। ঠিক আছে, আর যদি অন্য কেউ চায়, অন্য আরো যদি ভালো করে
এটা গার্নিশ করে সুন্দর করে টেবিলে সার্ভ করতে চায় তাহলে আরো টমেটো vegetable কাকড়ি দিয়ে, টাকড়ি এগুলো দিয়ে কেটে ভালো করে ফুল টুল বানিয়ে ওটাকে গার্নিশ করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের রেডি। হ্যাঁ, এটা রেডি। এবার গরম গরম খেলে এটা খুব সুন্দর টেস্ট লাগবে। হ্যাঁ, আমি টেস্ট করি তাহলে। হ্যাঁ, তাহলে আপনি টেস্ট করে দেখুন। খুব ভালো খেতে হয়েছে। দম বিরিয়ানি করতে লাগছে বাসমতি চাল 300 গ্রাম, খাসির মাংস 200 গ্রাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা, ক্যাপসিকাম, গরম মশলা, গোলাপ জল, জাফরান, শুকনো লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট, তেজপাতা ও গোটা গরম মশলা, কাজু বাদাম, টক দই, ম্যারিনেট করা বাসমতি চাল এবং ঘি। ঘি গরম হলে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম দিন। সোনালি রং ধরে এলে গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবার এতে ম্যারিনেট করা মাংস দিন। এবার তামার হাঁড়ি নিন, এতে বাসমতি চাল দিন। এরপর তৈরি করা মাংসটা দিন। এর ওপরে গোলাপ জল ও কেশর দিয়ে ম্যারিনেট করা চালটা দিয়ে দিন। হাঁড়ির মুখটা আঠা দিয়ে বন্ধ করে দিন। মাইক্রো ওভেনে বেক করুন। তারপর ওটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নানা রকম ভেজিটেবল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আপনাদের সাথে আবার পরদিন দেখা হবে, আজকে যেতে হবে। আর মিস্টার সাগর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মানে অনেকটা ব্যস্ত সময় থেকে আমাদের যে একটুখানি সময় দিলেন আর আমাদের এত ভালো একটা রেসিপি দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা আশা করব যে আমরা পরেও আপনাকে আবার পাবো, আরও নতুন নতুন রেসিপি শিখবো। আচ্ছা, আমিও এখানে এসে রান্না করে আমিও অনেক খুশি হয়েছি। তার জন্য আমিও আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এরকম দুবার আমি আবার আসতে পারি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্বপ্ন দেখার অভ্যেসটা কিন্তু ছাড়বেন না।